আসসালামু আলাইকুম, স্বাগতম যমুনা আপডেটস সংবাদে। আমি মোহাম্মদ জাকারিয়া আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। কোনো পরিস্থিতিতেই পারমাণবিক অস্ত্র তৈরি করবে না ইরান, আরাগচ্ছি। আকাশে উড়ছে ৩০০ মার্কিন যুদ্ধবিমান, এবার বুঝি ধ্বংস হবে ইরান। ইসরায়েলের হামলায় বেঁচে যাওয়া, জীবিত উদ্ধার, ফের ইরানের যুদ্ধনীতির কেন্দ্রীয় ভূমিকায় কে এই শামখানি? পশ্চিম তীরে দখলদার বসতি স্থাপনকারীদের জন্য কনসুলেট খুলছে যুক্তরাষ্ট্র। APT-36-এর লিনাক্স অভিযান ভারত পাকিস্তান সাইবার যুদ্ধের এক নতুন অধ্যায়ের সূচনা করেছে। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি যমুনা আপডেটস সংবাদে। আমি মোহাম্মদ জাকারিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ইরানের পারমাণবিক কর্মসূচি। আর এই বিষয়ে সম্প্রতি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি অত্যন্ত দৃঢ় একটি বার্তা দিয়েছেন, যেখানে তিনি স্পষ্ট জানিয়েছেন যে কোনো পরিস্থিতিতেই ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করবে না। দর্শক, আপনারা যারা আন্তর্জাতিক সংবাদ নিয়মিত অনুসরণ করেন তারা নিশ্চয়ই জানেন যে বিগত কয়েক দশক ধরে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে পশ্চিমা বিশ্ব এবং মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে এক ধরনের গভীর অবিশ্বাস ও সামরিক উত্তেজনা বিরাজ করছে। পশ্চিমা দেশগুলো, বিশেষ করে যুক্তরাষ্ট্র এবং তাদের মিত্ররা, সবসময়ই এই আশঙ্কা প্রকাশ করে এসেছে যে ইরান হয়তো গোপনে পারমাণবিক অস্ত্র তৈরির দিকে অগ্রসর হচ্ছে, যা বৈশ্বিক নিরাপত্তার জন্য এক বিশাল হুমকি হতে পারে। কিন্তু আব্বাস আরাগচি তার সাম্প্রতিক বক্তব্যে এই সমস্ত জল্পনা কল্পনার অবসান ঘটানোর চেষ্টা করেছেন। তিনি পরিষ্কারভাবে উল্লেখ করেছেন যে ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং এটি মূলত বিদ্যুৎ উৎপাদন, চিকিৎসা বিজ্ঞান এবং কৃষি উন্নয়নের মতো গঠনমূলক কাজে ব্যবহারের জন্য পরিচালিত হচ্ছে। এই বক্তব্যের পেছনে একটি বড় ধর্মীয় এবং রাজনৈতিক প্রেক্ষাপট রয়েছে। আপনারা হয়তো জানেন যে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বহু বছর আগেই পারমাণবিক অস্ত্র তৈরি, মজুদ এবং ব্যবহারকে ধর্মীয়ভাবে নিষিদ্ধ বা হারাম ঘোষণা করে একটি ফতোয়া জারি করেছিলেন। আরাগচির এই বক্তব্য মূলত সেই ফতোয়ারই একটি কূটনৈতিক প্রতিফলন। তবে বিশ্লেষকরা মনে করছেন বর্তমান ভূরাজনৈতিক প্রেক্ষাপটে এই ধরনের বিবৃতি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। একদিকে যখন মধ্যপ্রাচ্যে নানামুখী সংঘাত এবং সামরিক উত্তেজনা চরম আকার ধারণ করেছে, তখন ইরানের এই ধরনের শান্তিমূলক বিবৃতি আন্তর্জাতিক সম্প্রদায়কে একটি ইতিবাচক বার্তা দেওয়ার কৌশল হতে পারে। ইরানের পররাষ্ট্রমন্ত্রীর এই মন্তব্য মধ্যপ্রাচ্যের বর্তমান সংঘাতের তীব্রতাকে পরিষ্কারভাবে তুলে ধরেছে। তিনি এমন একটি পরিস্থিতি তুলে ধরেছেন যেখানে কোনো পক্ষই চূড়ান্ত বিজয়ী হতে পারবে না, বরং উভয় পক্ষকেই ব্যাপক ক্ষতির সম্মুখীন হতে হবে। এই ধরনের একটি বিধ্বংসী যুদ্ধের আশঙ্কা আন্তর্জাতিক সম্প্রদায়কে গভীরভাবে চিন্তিত করছে। মধ্যপ্রাচ্যে ইসরায়েল এবং ইরানের মধ্যে যে দীর্ঘদিনের প্রক্সি যুদ্ধ চলছে, তা এখন সরাসরি সংঘর্ষের দিকে মোড় নিতে পারে বলে অনেকেই আশঙ্কা করছেন। পররাষ্ট্রমন্ত্রীর এই মন্তব্য মূলত একটি সতর্কবার্তা হিসেবে দেখা হচ্ছে, যা সংঘাতের সম্ভাব্য ভয়াবহ পরিণতি সম্পর্কে সবাইকে সচেতন করতে চায়। যদি এই দুই দেশের মধ্যে সরাসরি সামরিক সংঘাত শুরু হয়, তবে এর প্রভাব শুধু মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং তা বিশ্ব অর্থনীতি এবং আন্তর্জাতিক রাজনীতিতেও ব্যাপক প্রভাব ফেলবে। তেলের দাম বৃদ্ধি পাবে, আন্তর্জাতিক বাণিজ্য ব্যাহত হবে এবং বিশ্বব্যাপী অস্থিরতা তৈরি হবে। সামরিক বিশ্লেষকরা বলছেন, ইরান এবং ইসরায়েল উভয়েরই নিজস্ব সামরিক সক্ষমতা রয়েছে, যা একে অপরের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করতে পারে। ইসরায়েলের কাছে উন্নত বিমান বাহিনী এবং ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে। অন্যদিকে ইরানের কাছে রয়েছে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র এবং আঞ্চলিক প্রক্সি বাহিনী। যদি উভয় পক্ষই পূর্ণাঙ্গ যুদ্ধে জড়িয়ে পড়ে, তবে উভয় দেশের অবকাঠামো, অর্থনীতি এবং জনজীবনে ভয়াবহ বিপর্যয় নেমে আসবে। লক্ষ লক্ষ মানুষ বাস্তুচ্যুত হতে পারে এবং মানবিক সংকট সৃষ্টি হতে পারে। এই ধরনের বিধ্বংসী যুদ্ধের পরিণতি কারোর জন্যই কল্যাণকর হবে না। আন্তর্জাতিক সম্প্রদায় বারবার সংঘাত এড়িয়ে চলার এবং কূটনৈতিক সমাধানের আহ্বান জানাচ্ছে। আলোচনার টেবিলে বসে সমস্যার সমাধান করা এবং উত্তেজনা কমানো এখন সময়ের দাবি। যুদ্ধ কখনোই কোনো স্থায়ী সমাধান দিতে পারে না, বরং তা নতুন করে সমস্যা তৈরি করে। আশা করি উভয় পক্ষই সংযম প্রদর্শন করবে এবং এই বিধ্বংসী যুদ্ধের পথ থেকে সরে আসবে। ইরানের আলী শামখানি, যিনি ইসরায়েলের এক ভয়াবহ হামলা থেকে বেঁচে ফিরে বর্তমানে ফের ইরানের যুদ্ধনীতির কেন্দ্রীয় ভূমিকায় অবতীর্ণ হয়েছেন।
দর্শক, আলী শামখানি কোনো সাধারণ রাজনৈতিক বা সামরিক ব্যক্তিত্ব নন। তিনি দীর্ঘ সময় ধরে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের SNSC এর সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং ইরানের অভ্যন্তরীণ ও বৈদেশিক নীতির রূপরেখা তৈরিতে তার অবদান অনস্বীকার্য। সম্প্রতি আন্তর্জাতিক গণমাধ্যমে খবর ছড়িয়ে পড়ে যে ইসরায়েলের একটি অত্যন্ত গোপনীয় এবং নিখুঁত হামলায় তিনি লক্ষ্যবস্তু হয়েছিলেন, কিন্তু বিস্ময়করভাবে তিনি সেই হামলা থেকে জীবিত উদ্ধার হন। এই ঘটনাটি শুধু ইরানের ভেতরেই নয়, বরং পুরো বিশ্বের গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যে এক বিশাল আলোড়ন সৃষ্টি করেছে। শামখানির বেঁচে ফেরা এবং পুনরায় ইরানের রাষ্ট্রীয় ও সামরিক নীতি নির্ধারণী ফোরামে তার প্রত্যাবর্তন প্রমাণ করে যে ইরানের শাসন ব্যবস্থায় তার অবস্থান কতটা সুদৃঢ় এবং অপরিহার্য। আপনারা যদি আলী শামখানির পেছনের ইতিহাস ঘাটেন, তবে দেখতে পাবেন যে ইরান-ইরাক যুদ্ধের সময় থেকেই তিনি একজন দক্ষ সামরিক স্ট্র্যাটেজিস্ট হিসেবে নিজেকে প্রমাণ করেছেন। তিনি একই সাথে একজন সামরিক কমান্ডার এবং অত্যন্ত ধুরন্ধর একজন কূটনীতিক। বিশেষ করে সম্প্রতি চীনের মধ্যস্থতায় সৌদি আরব এবং ইরানের মধ্যে যে ঐতিহাসিক কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনের চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, তার পেছনে প্রধান কারিগর ছিলেন এই আলী শামখানি। তার এই অনন্য দক্ষতার কারণেই ইরানের সর্বোচ্চ নেতৃত্ব বর্তমান এই চরম সংকটময় মুহূর্তে তাকে আবারও যুদ্ধনীতি এবং কৌশলগত পরিকল্পনার একেবারে কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছেন। যখন ইসরায়েল এবং ইরানের মধ্যে ছায়াযুদ্ধ এক নতুন এবং বিপজ্জনক পর্যায়ে প্রবেশ করেছে, তখন শামখানির মতো একজন অভিজ্ঞ, বাস্তববাদী এবং ধীরস্থির নেতার উপস্থিতি ইরানের জন্য অত্যন্ত জরুরি। যুক্তরাষ্ট্র একটি নতুন এবং তাৎপর্যপূর্ণ কূটনৈতিক পদক্ষেপ গ্রহণ করতে যাচ্ছে। খবর অনুযায়ী পশ্চিম তীরে দখলদার বসতি স্থাপনকারীদের জন্য একটি কনসুলেট খুলতে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। দর্শক, এই খবরটি আন্তর্জাতিক কূটনীতি এবং ফিলিস্তিন-ইসরায়েল দ্বন্দ্বের প্রেক্ষাপটে একটি বিশাল পরিবর্তন নির্দেশ করে। পশ্চিম তীর বা ওয়েস্ট ব্যাংক হল এমন একটি অঞ্চল যার রাজনৈতিক এবং আইনি মর্যাদা নিয়ে আন্তর্জাতিক মহলে যুগের পর যুগ ধরে বিতর্ক চলছে। আপনারা হয়তো জানেন, আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘের একাধিক রেজলিউশন অনুযায়ী পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকে সম্পূর্ণ অবৈধ হিসেবে বিবেচনা করা হয়। কিন্তু তা সত্ত্বেও সেখানে সময়ের সাথে সাথে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের সংখ্যা ক্রমশ বৃদ্ধি পেয়েছে এবং এর ফলে স্থানীয় ফিলিস্তিনিদের সাথে তাদের প্রতিনিয়ত এক ধরনের সংঘাত লেগেই থাকে। এই রকম একটি জটিল পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের মতো একটি পরাশক্তির পক্ষ থেকে সেখানে বসতি স্থাপনকারীদের সুবিধার্থে একটি কনসুলেট বা কূটনৈতিক মিশন খোলার সিদ্ধান্ত অত্যন্ত গভীর রাজনৈতিক অর্থ বহন করে। ঐতিহাসিকভাবে যুক্তরাষ্ট্র সবসময় টু স্টেট সলিউশন বা দ্বিরাষ্ট্র সমাধানের কথা বলে এলেও এই নতুন পদক্ষেপটি অনেক বিশ্লেষকের মতেই সেই নীতির সাথে সাংঘর্ষিক হতে পারে। কারণ বসতি স্থাপনকারীদের জন্য আলাদা কনসুলেট খোলার অর্থ হল এক প্রকার পরোক্ষভাবে সেই বসতিগুলোকে আইনি এবং কূটনৈতিক বৈধতা প্রদান করা। এই সিদ্ধান্তের ফলে ফিলিস্তিনি কর্তৃপক্ষ এবং সাধারণ ফিলিস্তিনিদের মধ্যে তীব্র অসন্তোষ এবং হতাশা তৈরি হয়েছে। প্রযুক্তি এবং সাইবার নিরাপত্তার জগৎ থেকে, যা আমাদের আধুনিক রাষ্ট্র ব্যবস্থার একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে, সংবাদটি হল APT-36 বা APT-36-এর লিনাক্স অভিযান ভারত পাকিস্তান সাইবার যুদ্ধের ইতিহাসে এক নতুন এবং ভয়ঙ্কর অধ্যায়ের সূচনা করেছে। দর্শক, আপনারা যারা ইন্টারনেট এবং প্রযুক্তির খবর রাখেন, তারা নিশ্চয়ই জানেন যে বর্তমান যুগে যুদ্ধ শুধু আর সীমান্তে বা আকাশপথে হয় না, বরং এর একটি বড় ফ্রন্টলাইন হল সাইবার জগৎ বা ডিজিটাল স্পেস। ভারত এবং পাকিস্তানের মধ্যে ঐতিহ্যগতভাবে যে সামরিক উত্তেজনা রয়েছে, তা এখন পুরোপুরি সাইবার স্পেসে স্থানান্তরিত হয়েছে। APT-36 অ্যাডভান্সড পারসিস্টেন্ট থ্রেট 36, যা ট্রান্সপারেন্ট ট্রাইব নামেও পরিচিত, এটি মূলত একটি রাষ্ট্রীয় মদতপুষ্ট সাইবার হ্যাকিং গ্রুপ, যাদের প্রধান লক্ষ্য হল ভারতের বিভিন্ন সরকারি, সামরিক এবং কৌশলগত প্রতিষ্ঠানগুলোর গুরুত্বপূর্ণ তথ্য চুরি করা। এতদিন এই হ্যাকিং গ্রুপটি সাধারণত উইন্ডোজ অপারেটিং সিস্টেম ব্যবহারকারীদের টার্গেট করত, কারণ সাধারণ মানুষ থেকে শুরু করে অনেক সরকারি অফিসে উইন্ডোজের ব্যবহার সবচেয়ে বেশি। কিন্তু সম্প্রতি সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা একটি নতুন এবং উদ্বেগজনক ট্রেন্ড লক্ষ্য করেছেন। APT-36 এখন অত্যন্ত সুপরিকল্পিতভাবে লিনাক্স অপারেটিং সিস্টেমের উপর আক্রমণ চালাচ্ছে। এখন প্রশ্ন হল, কেন হঠাৎ করে এই লিনাক্স অভিযান?
এর কারণ অত্যন্ত গভীর। বিশ্বের প্রায় সব দেশের মতো ভারতেরও অত্যন্ত গুরুত্বপূর্ণ সরকারি সার্ভার, সামরিক ডেটাবেস, মহাকাশ গবেষণা কেন্দ্র এবং প্রতিরক্ষা ব্যবস্থার মূল ইনফ্রাস্ট্রাকচারগুলো লিনাক্স অপারেটিং সিস্টেমে পরিচালিত হয়, কারণ এটিকে উইন্ডোজের তুলনায় অনেক বেশি সুরক্ষিত মনে করা হয়।